অনেক সময় লেগে যাবে, বাট আমরা যদি আগে সবকিছু জেনে বুঝে তারপর কাজে নেমে যাই তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। ঠিক সেম, আমরা যখন যুদ্ধক্ষেত্রে নামবো, তো যুদ্ধে যাওয়ার আগে কি আগে অস্ত্রপাতি সব ঠিক করে নিতে হয়। তো এটাও কাইন্ড অফ সেম। এই ডিজাইনিং সেক্টরে আমরা যখন এই ডিজাইন শুরু করব, তো ডিজাইন শুরু করার আগে আমাদের ডিজাইনের পেছনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আগে ভালো করে ধারণা নিতে হবে। ওকে, সো আজকের ক্লাসে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। আজকে আমরা ডিজাইনের যেই প্রিন্সিপাল গুলো রয়েছে, ডিজাইনের যে মূল নীতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। এর পরবর্তীতে আমরা এই যে আজকে আমরা যে জিনিসগুলো জানবো সেগুলো জেনে বুঝে মেনে আমরা ডিজাইন শুরু করব। ওকে, তো সবাই সবার মাইক্রোফোন গুলো একটু কষ্ট করে মিউট করে ফেলেন। আর যাদের ক্যামেরা অন আছে ক্যামেরাগুলো অফ করে দেন, আমাদের ক্যামেরার প্রয়োজন নাই। আমরা মনোযোগ সহকারে আসলে ক্লাস করব এবং বাজেট হলো কথা আপনার শোনার চেষ্টা করব। ক্লাসে আসার পর কেউ ফোন কল রিসিভ করবেন না। আবার মাইক্রোফোনটা কষ্ট করে একটু মিউট করে দেন। ওকে, ওকে, আমি একটু আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে নিই। ওকে, যেহেতু আমরা সবাই এখানে কি জন্য এসেছি, ডিজাইন শিখতে এসেছি, রাইট? তো ডিজাইন শিখতে গেলে আগে ডিজাইনের বেসিক গুলো বুঝতে হবে। আপনার যদি ফাউন্ডেশন মজবুত না হয় তাহলে কিন্তু আপনি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন না। আপনারা নিজেরাই চিন্তা করেন, যদি কোনো একটা বিল্ডিং এর যদি বেসটা ভালো না হয়, ফাউন্ডেশন যদি মজবুত না হয়, তাহলে সেই বিল্ডিং কি টিকবে? সেই বিল্ডিং যে কোনো সময় ভেঙে যেতে পারে, রাইট? সো যে কোনো স্কিল অর্জন করতে গেলে স্কিলের আগে যে বেসিকটা প্রয়োজন সেইটা আগে মজবুত করতে হয়, ফাউন্ডেশনটা আগে ঠিকভাবে গড়ে তুলতে হয়। তাহলে সেটার উপর কাজ করলে অনেক দূর আগানো যায়। তো ঠিক তেমনি আমরা যেহেতু ডিজাইন শুরু করব, সো ডিজাইন শুরু করার আগে ডিজাইনের যেই প্রিন্সিপাল গুলো রয়েছে, মূল নীতিগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিব। এরপর আমরা ফাইনাল ডিজাইনে যাব। একটু লেট হোক, বাট আমরা আসলে জেনে বুঝে যেতে চাই। না জেনে না বুঝে আমরা কোনো কিছুই করতে চাই না। ওকে, সো প্রথমে যেই প্রশ্নটা আমি বলবো যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য গুডস অ্যান্ড ব্যাড ডিজাইন। আমরা আসলে কিভাবে বুঝবো যে কোনটা ভালো ডিজাইন এবং কোনটা খারাপ ডিজাইন? এই জিনিসটা বোঝার জন্য যেই মাপকাঠিগুলো রয়েছে, যেই আহ কি বলবো, যেগুলো দেখলে আসলে বোঝা যাবে যে আসলে এই ডিজাইনটা ভালো না খারাপ, এই বোঝা যাওয়ার যেই মাপকাঠিগুলো রয়েছে সেগুলোকেই বলা হয় ডিজাইন প্রিন্সিপাল বা ডিজাইনের মূল নীতি। বেসিক্যালি আমরা যে জিনিসগুলো দেখে আমরা আইডেন্টিফাই করব যে আসলে এই ডিজাইনটা ভালো, এই ডিজাইনটা খারাপ। আপনারা আই হোপ যে সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি প্রথমে আপনাদেরকে কিছু ডিজাইন দেখাবো। ওকে, সো এই যে কিছু ডিজাইন আমরা একটু সবাই দেখি। এইটা একটা ডিজাইন, রাইট? এবং এইটা একটা ডিজাইন। এই যে এটা একটা ডিজাইন, এন্ড এই যে এইটা একটা ডিজাইন। তিনটা ডিজাইন আমি আপনাদেরকে দেখালাম। ডিজাইনগুলো অনেক সুন্দর না? আপনাদের কি মনে হয় ডিজাইনগুলো সুন্দর, ভালো না খারাপ? কেমন লাগতেছে আপনাদের কাছে ডিজাইনগুলো? সুন্দর? ওকে, দেখি সুন্দর না ভালো, ভোট কার বেশি হয় দেখি একটু। সুন্দর, সুন্দর, ভালো, ভালো, না, না, অনেক সুন্দর হয়েছে। ওকে, অনেক সুন্দর হয়েছে, না, 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 আহ, মোটামুটি, গুড, গুড। ওকে, ওকে, সো আমরা অনেকেই ভালো বলছি, আবার অনেকেই আমরা খারাপ বলছি, তাই না? আচ্ছা, এখন যদি বলি যে আমরা যারা ভালো বলছি তারা কেন ভালো বলছি, আবার যারা আমরা খারাপ বলতেছি ডিজাইনটা, আমরা কেন খারাপ বলতেছি, এটা আমাদের জানা দরকার না? যে আমরা কেন ভালো বলবো কেন খারাপ বলবো, এটা আসলে আমরা কিভাবে বুঝবো? তো সকলের উদ্দেশ্যে বলি যে এই ডিজাইন তিনটা আসলে ডিজাইন প্রিন্সিপাল অনুযায়ী একটা ডিজাইনও হয় নাই, এই তিনটাই অসুন্দর
আনপ্রফেশনাল ডিজাইন, মোটেও সুন্দর আমরা এটাকে বলতে পারি না। এই ডিজাইন তিনটাকে আমরা মোটেও সুন্দর ডিজাইন বলতে পারি না, বিকজ এই তিনটা ডিজাইনের মধ্যে ডিজাইনের যে প্রিন্সিপাল গুলো রয়েছে সেগুলো একটাও নাই। যেমন একজন লিখছেন আয়েশা সিদ্দিকা, মেবি উনি লিখেছেন হিজিবিজি, রাইট? তার মানে কি যে এখানে লেখাগুলো অনেক বেশি হিজিবিজি। আসলে মূল মেসেজটা কি এই ডিজাইনগুলো থেকে আসলে বোঝা যাচ্ছে না। যে আমি ডিজাইন মানে কি, যে আমি একটা ডিজাইনের মাধ্যমে আমার অডিয়েন্সকে, আমার কাস্টমারকে আমি একটা মেসেজ দিব। এখন আমার ডিজাইনটা দেখে মানুষ যদি আমার মেসেজটাই না বুঝতে পারে, তাহলে ওই ডিজাইনটা তো আসলে কোনো ডিজাইন হলো না। শুধু কালার শেপ আর টেক্সট দিলাম আর ডিজাইন হয়ে গেল, বিষয়টা এরকম না। আমার ডিজাইন আমি করব, যত খুশি তত রং দিব, এই চিন্তা ভাবনা করলে আসলে ডিজাইন হবে না। তাহলে ডিজাইন কিভাবে করতে হবে? ডিজাইনের প্রিন্সিপাল গুলো মেনে ডিজাইন করতে হবে। তার মানে এই তিনটা ডিজাইনকে আমরা খারাপ বলতেছি, অসুন্দর বলতেছি, আনপ্রফেশনাল বলতেছি, বিকজ এখানে ডিজাইনের প্রিন্সিপাল গুলো নাই। কি কি প্রিন্সিপাল নাই? আমরা যদি প্রিন্সিপাল গুলো জানি তাহলে আমরা বুঝতে পারবো। সো একটা ভালো ডিজাইনের মধ্যে অনেকগুলো প্রিন্সিপাল রয়েছে। কোথাও কোথাও দেখবেন বলে যে 7টা প্রিন্সিপাল, কেউ বলবে 9টা প্রিন্সিপাল, আবার কেউ বলবে 11টা প্রিন্সিপাল। সো এটা নিয়ে একটু দ্বিমত আলোচনা, মানে সমালোচনা দুইটাই আছে, দ্বিমত আছে। কেউ বলছে 7টা, কেউ বলছে 9টা, কেউ বলছে 11টা, হোয়াট এভার। বাট বেসিক কিছু বিষয় আছে যেগুলো সবার কাছেই সেম। তার মধ্যে একটা হচ্ছে হোয়াইট স্পেস। একটা প্রিন্সিপালের নাম হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে কি, একটা ডিজাইনের মধ্যে যথেষ্ট ফাঁকা জায়গা রাখতে হবে যাতে করে আমার লেখাটা বোঝা যায়। দ্বিতীয়ত হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট জিনিসটা হচ্ছে আমার ডিজাইনটা দেখে যেন মানুষ বুঝতে পারে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, কি মেসেজ দিতে চাচ্ছি, সেই পার্টটা যেন হাইলাইট হয়। একটা ডিজাইনের মধ্যে একটা পার্ট থাকবে যেটা হাইলাইটেড পার্ট। আমি পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট নামে একটা প্রিন্সিপাল রয়েছে, যে ডিজাইন করতে গেলে ডিজাইনের একটা অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হয়, তাই না? অ্যালাইনমেন্ট না থাকলে লেখাগুলো বোঝা যায় না। আপনারা যদি একটা ডিজাইন দেখেন, এই যে এই ডিজাইনটা একটু খেয়াল করেন, এই ডিজাইনটাকে আমরা কি সুন্দর ডিজাইন বলবো না অসুন্দর ডিজাইন বলবো? এই ডিজাইনটা কি মোবাইল দিয়েই করা হয়েছে? হ্যাঁ, ডিজাইনটি মোবাইল দিয়ে করা। আমরা এই ধরনের ডিজাইন মোবাইল দিয়েই করতে পারবো, সেটা আমরা পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ দেখবো। এখন এই ডিজাইনটা দেখার পর আপনাদের কেমন লাগছে, যে এই ডিজাইনটা আসলে সুন্দর হয়েছে না অসুন্দর? আপনাদের প্রাথমিক ধারণা কি মনে হচ্ছে, যে ডিজাইনটা কি ঠিক আছে, নাকি এই ডিজাইনটা আসলে ঠিক নাই? ওকে, আমি একটু দুই একজনের কমেন্ট দেখতে চাই। এই ডিজাইনটাকে আমরা কি সুন্দর বলবো নাকি ব্যাড ডিজাইন বলবো? গুড ডিজাইন অর ব্যাড ডিজাইন? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ওকে, দুই একজন একটু কমেন্ট করেন, একটু মেসেজ লেখেন, যে আমরা রেসপন্স করেন, তাহলে আমি বুঝতে পারবো যে না, আপনারা আমার ক্লাসে আছেন, আমার কথা শুনছেন, আপনাদের মনোযোগ আছে। ওকে, গুড। এই তো সবাই অ্যাক্টিভ আছে। গুড, ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, ক্লাসে আমি যখন বলবো তখন একটু মেসেজ লিখবেন, আদার্স যখন আমি আলোচনা করব তখন লেখার দরকার নাই। ওকে। ওকে, সো অ্যাজ এ মোবাইল দিয়ে ডিজাইন, আমরা মোটামুটি এই ডিজাইনটাকে একটা পারফেক্ট ডিজাইন বলতে পারি, রাইট? কারণ সাধারণত আমরা তো ভাবতেই পারি না যে মোবাইল দিয়ে আসলে ডিজাইন করা যায়। সেই জায়গা থেকে এরকম একটি ডিজাইনকে আমরা সুন্দর বলতে পারি। কেন বলতে পারি? কারণ এখানে ডিজাইনের প্রিন্সিপাল গুলো মানা হয়েছে। দেখেন এখানে কিন্তু কন্ট্রাস্ট যে জায়গাটা, যে জায়গাটা সে হাইলাইট করতে চেয়েছে, সেটা হচ্ছে রাকিব ভ্যারাইটিস স্টোর। এই জন্য সেটাকে সে একটা অন্যরকম কালার দিয়েছে, একটু বোল্ড করেছে, একটু বড় করে দিয়েছে। আদার্স এখানে কোনো এলোমেলো জিনিস নাই, অনেক শেপ সে দেয় নাই, অনেক কালার সে ইউজ করে নাই। সে মাত্র দুইটা কালার এখানে ইউজ করছে ব্র্যান্ডিং, সবুজ অ্যান্ড রেড। তো কম্বিনেশনটা ঠিক আছে, অ্যান্ড ব্ল্যাকটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ লাইনগুলা। তার মানে ডিজাইনটাকে আমরা মোটামুটি একটু ভালো ক্যাটাগরিতে রাখতে পারি। অ্যাটলিস্ট এটা এলোমেলো বা হিজিবিজি মনে হচ্ছে না। সো এরকম একটি মিনিমালিস্ট, মোটামুটি ভালো টাইপের আপনি যদি বলতে চান, এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। একই ডিজাইন কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, খুবই স্বাভাবিক। বাট তারপরেও
ডিজাইনের প্রিন্সিপাল গুলো অনুযায়ী যদি আমরা দেখি যে এই ডিজাইনের মধ্যে ডিজাইনের যে প্রিন্সিপাল গুলো রয়েছে, অ্যালাইনমেন্ট, কন্ট্রাস্ট, আপনার হচ্ছে হিউরেসি, ব্যালেন্স, সবকিছু মিলে ডিজাইনটা ঠিক আছে, আমরা এটাকে গুড ডিজাইন বলতেই পারি। তার মানে আশা করি আমরা বুঝতে পারলাম যে আসলে কেন আমরা ভালো ডিজাইন বলবো, কেন খারাপ ডিজাইন বলবো। এটার অবশ্যই কিছু মাপকাঠি রয়েছে। এবার আসলে আমরা সেই মাপকাঠিগুলো নিয়ে একটু আলোচনা করি। তার মানে একটা ডিজাইন ভালো নাকি খারাপ সেটা যাচাই করার জন্য যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো দিয়েই আমরা মূলত চিনতে পারবো যে এই ডিজাইনটা ভালো এবং এই ডিজাইনটা খারাপ। তো সেই বৈশিষ্ট্যগুলো আসলে কি কি? প্রথমেই আসি আমি কন্ট্রাস্ট জিনিসটা নিয়ে। কন্ট্রাস্ট, হোয়াট ইজ কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট জিনিসটা আসলে কি? কন্ট্রাস্ট জিনিসটা বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি সেটা হচ্ছে কোনো একটা পার্টকে, মানে কোনো একটা অংশকে, সেটা কোনো লেখা হতে পারে, সেটা কোনো ছবি হতে পারে, কোনো কিছুকে যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে সেইটাকে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করতে হয়। আপনি যদি একটু খেয়াল করেন, আমি আপনাদের কিছু এক্সাম্পল দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে, এই যে এখানে একটু খেয়াল করেন, এখানে মোটামুটি 6টা শেপ আছে, রাইট? তাহলে আমি যদি আপনাকে বলি যে এই 6টা শেপের মধ্যে কোন শেপটা আপনার আগে চোখে পড়ছে, নিঃসন্দেহে যেটা ব্লু কালার করা বা যেটা কালার করা, সেই শেপটা আমাদের আগে চোখে লাগছে, রাইট? এইটাকে বলা হচ্ছে কন্ট্রাস্ট। ধরেন আপনার ডিজাইনের মধ্যে একটা লাইন আছে যেটাকে আপনি হাইলাইট করতে চান, তাহলে সেইটাকে কি করতে হবে? সবগুলো সেম সাইজের ফন্ট দেওয়া যাবে না। হয় ফন্টটা একটু বড় বেশি দিতে হবে, অথবা লেখাটা একটু বোল্ড করে দিতে হবে, অথবা লেখাটার কালারটা একটু ভিন্ন কালার দিতে হবে, যাতে করে মানুষ আমার ডিজাইনটা দেখেই সবার আগে চোখটা ওই লেখাটার উপর যায়। তাহলে পুরো ডিজাইনটার মধ্যে আমার একটা কি থাকবে? হাইলাইট পার্ট থাকবে, যেটা আমি বেসিক্যালি মানুষকে শুরুতেই দেখাতে চাই। তাহলে মানুষ আমার ওই জিনিসটা ভালো করে বুঝতে পারবে যে না, এইটা হচ্ছে আমার মেইন হাইলাইটেড পার্ট। তো এইটাকে বলছি আমরা কন্ট্রাস্ট, যে আপনি কোন জিনিসটাকে হাইলাইট করতে চাচ্ছেন। একটু খেয়াল করেন, এই যে দেখেন এখানে অনেকগুলো শেপ রয়েছে, সেম শেপ রয়েছে, বাট এই সমস্ত শেপ থেকে আমি একটা করে শেপকে আলাদা করতে পারবো। কোনটা? এই যে কালার করা যে শেপটা, সমস্ত কালার সেম, এই শেপের কালারটা ভিন্ন। তার মানে এইটা আমার যখন এইটা ভিন্ন তখন কি আমার এইটা চোখে পড়ছে, সবার আগে আমি এটা দেখছি। তাহলে একটা ডিজাইনের মধ্যে যখন অনেকগুলো লেখা থাকবে, সেই লেখার মাঝখান থেকে যখন একটা লেখা একটু বড় থাকে, একটু কালারফুল থাকে, তখন সেইটা সবার আগে চোখে পড়ে। তো এই জিনিসটাকেই বলা হয় কন্ট্রাস্ট। আপনার ডিজাইনের মধ্যে যেন সব লেখা সেম না হয়, আপনি যেই মেসেজটা দিতে চাচ্ছেন, যেটা হাইলাইট করতে চাচ্ছেন, সেইটা যেন একটু বড় থাকে, একটু যেন হাইলাইট হয়, একটু যেন মানুষ দেখে বুঝতে পারে, পড়তে পারে। তো আপনাকে ডিজাইনের মধ্যে এই অংশটা মেনটেন করে ডিজাইন করতে হবে, যে হাইলাইট পার্টটা যেন আপনার থাকে, যেটা আমি একটু আগে ডিজাইনে দেখিয়েছি। দেখেন এখানে রাকিব নামে যে লেখাটা, এটা কিন্তু তার হাইলাইট পার্ট। এইটাকে সে একটু বোল্ড করে একটা সুন্দর রেড কালার দিয়েছে, যাতে মানুষ সবার আগে চোখটা ওখানে পড়ে। আপনি যদি এই ডিজাইনটার দিকে তাকান, দেখবেন সবার আগে আপনার চোখটা কোথায় যাচ্ছে? ওই রাকিব লেখাটার উপর পড়ছে। তো এইটাকে বলছি আমরা কন্ট্রাস্ট। এখন এই রাকিবের কালারটা যদি আমি রেড না দিয়ে আমি যদি সাদা দিতাম, তাহলে কি ফুটতো? ফুটতো না। আবার আমি যদি রাকিবটা লেখাটা যদি ভ্যারাইটিস স্টোর যেই লাইনটা লিখছি, এইটার সাথে যদি আমি সমান করে লিখতাম রাকিব ভ্যারাইটিস স্টোর, একদম সেম সাইজের ফন্ট দিয়ে, সেম ফন্ট দিয়ে, তাহলে কি ফুটতো? ফুটতো না। সো ডিজাইনের মধ্যে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আমি কোনটাকে হাইলাইট করতে চাই, সেইটাকে একটু হাইলাইট করতে হবে। তো এই হাইলাইট করার ব্যাপারটাকেই বলা হয় কন্ট্রাস্ট। আমরা কি সবাই কন্ট্রাস্ট জিনিসটা বুঝতে পারছি? বুঝতে পারলে কমেন্টে লিখবেন 1, না বুঝতে পারলে লিখবেন 2। কন্ট্রাস্ট আমরা সবাই বুঝতে পারছি? 1 or 2? বুঝতে পারলে 1, না বুঝতে পারলে লিখবেন 2। আমরা একটা একটা করে শেষ করব, ওকে? একটু ফাস্ট করবেন। ওকে, তার মানে আমরা ডিজাইনের সবাই কন্ট্রাস্ট বুঝতে পারছি। হয়তো দুই একজন বুঝতে পারেন নাই, যারা বুঝতে পারেন নাই, খুবই সহজ জিনিস। আপনি যেই ডিজাইনটা করছেন, সেই ডিজাইনের মধ্যে কোন লেখাটাকে আপনি হাইলাইট করতে চান, সেই লেখাটাকে একটু বড় করে দিবেন, একটু বোল্ড ফন্ট দিবেন, অথবা একটু কালারটা
কালারফুল দিবেন যাতে মানুষ চোখে পড়ে। একটা ডিজাইনের মধ্যে তো সব কিছুকে আপনি হাইলাইট করবেন না, আপনি কি একটা জিনিসকে হাইলাইট করবেন। তো এই হাইলাইট করার ব্যাপারটাকে আমরা বলছি কন্ট্রাস্ট। আশা করি এই জিনিসটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি তারপর আরেকটা এক্সাম্পল দেখাই। পিক্সেল ল্যাব, আমি যদি এখানে দেখাই, ওকে ওকে, এই এই ডিজাইনটাই দেখেন। এখানের মধ্যে কি আমরা গ্রাফিক ডিজাইন কথাটাকে হাইলাইট করেছি, রাইট? এই পুরো ডিজাইনটার মধ্যে আমার গ্রাফিক ডিজাইন কথাটা কি হাইলাইট করা, যার কারণে গ্রাফিক ডিজাইনের যেই ফন্টটা, এই ফন্টটা একটু আমি কি স্টাইলিশ দিয়েছি, এই ফন্টের আমি একটু কালার দিয়েছি। এখন এই কথাটাও যদি আমি ওই যে মোবাইল দিয়ে যে লেখাটা যে সাইজের, ওই সাইজের যদি আমি এখানে দিতাম নর্মাল ওয়েতে যে গ্রাফিক ডিজাইন, আপনার কি চোখে পড়তো? না। এইটা আমার একটু ভিন্নভাবে প্রেজেন্ট করতে হয়েছে, বিকজ এই লেখাটাকে আমি চাচ্ছি আপনি পড়েন, আপনি হাইলাইট করেন, মানে মানুষের চোখে যেন আগে এটা পড়ে, গ্রাফিক ডিজাইন এই কথাটা যেন সবার আগে চোখে পড়ে। So এইটা হচ্ছে কন্ট্রাস্ট, এইটা হচ্ছে আমার মেইন হাইলাইট পার্ট, যার কারণে আমি এটাকে একটু ভিন্ন কালার দিয়েছি, একটু ভিন্ন ফন্ট ইউজ করেছি, দ্যাটস ইট। এইটা না বোঝার কিছু নাই, এইটা এই ডিজাইন করার সময় এই সেন্সটা আপনার থাকতে হবে। পুরো জিনিসটাই যদি সেম লেখা হয়, সেম সাইজ হয়, তাহলে ডিজাইনটা আসলে ফুটবে না, আপনার অডিয়েন্স আসলে সেটা নিতে পারবে না, বুঝতে পারবে না, আপনার মেসেজটা মানে যাবে না, অডিয়েন্স মেসেজটা বুঝতে পারবে না। এই জন্য এই জিনিসটা মনে রাখবেন। ওকে, এবার আসেন আমরা দ্বিতীয় প্রিন্সিপালে চলে যাই। দ্বিতীয় প্রিন্সিপালটা হচ্ছে আমাদের, আমরা কন্ট্রাস্ট দেখলাম, কন্ট্রাস্টের পরে আমরা যাব হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স জিনিসটা কি, আমরা একটু ব্যালেন্সটা দেখি, যদিও ব্যালেন্স বিভিন্ন টাইপের আছে, বাট আমরা নর্মাল ব্যালেন্স দেখি যে আসলে একটা ডিজাইনের মধ্যে ব্যালেন্স কিভাবে মেনটেন করতে হয়। ধরেন আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ফ্রেমটা কি স্কোয়ার ফ্রেম, তাহলে ডানে বামে উপরে নিচে অনেক জায়গা, তাই না? তো ডিজাইনটা আপনাকে এমন ভাবে করতে হবে যেন ডানে বামে উপরে নিচে সব দিকেই যেন আপনার অ্যালাইনমেন্ট, লেখা, ছবি কি থাকে, সমান থাকে। মানে আপনি যদি এমন হয় যে সব লেখা আপনি শুধু ডানে লিখছেন, বামে ফাঁকা, আবার আপনি সব নিচে লিখেছেন, উপরে ফাঁকা, তাহলে কি ডিজাইনটা হবে? ডিজাইনকে ভাগ করতে হবে, ডিজাইনকে দুইটা সাইডে ভাগ করতে হবে, যে আমার লেখা থাকবে এক সাইডে, ছবি থাকবে এক সাইডে। আমার লেখা যদি উপরে থাকে, ছবি নিচে থাকবে, ছবি যদি উপরে থাকে, লেখা নিচে থাকবে। একইভাবে লেখা যদি ডানে থাকে, ছবি বামে থাকবে, অথবা বামে যদি আমার লেখা থাকে, ছবি ডানে থাকবে। তো দুইটা ভাগে আমাকে ভাগ করে নিতে হবে, সমানভাবে আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে আমার ডিজাইনের কন্টেন্ট গুলোকে। আমার ডিজাইনের সব লেখা যেন এক সাইডে না পড়ে যায়, সেই দিকে আমাকে একটু লক্ষ্য রাখতে হবে। সো এইটা আমরা কিভাবে বুঝবো, আমি যদি একটু দেখাই। উম, আচ্ছা, এই ডিজাইনটা আমরা একটু দেখি, একটু খেয়াল করেন সবাই, এই ডিজাইনটা খেয়াল করেন। দেখেন এইটা, এটা যদি মিডিল হয় তাহলে সে কি করছে, ডানেও ছবি দিচ্ছে কিছু, আবার বামেও দিচ্ছে। এখন সমস্ত ছবিগুলো সে যদি এক সাইডে দিত, আরেক সাইড ফাঁকা রাখে, তাহলে কি তার ব্যালেন্সটা থাকবে? এই ডিজাইনের মধ্যে ব্যালেন্সটা থাকবে? তাহলে সমানভাবে আমি এখানে যদি মানে যেভাবে পূরণ করব, আমাকে এই সাইডেও সমানভাবে পূরণ করতে হবে। আবার এই সাইডে দেখেন, যখন সবার ছবিগুলো এই সাইডে দিয়েছে, তখন একজনের ছবি আবার এই সাইডে দিয়ে সে জায়গাটা কাভার করে ফেলছে। এখন এই ছবিটা যদি উনি এই দিকে মুখ না করে ওনার ছবিটাও যদি ঠিক এরকম ছোট করে দিয়ে দিত, তাহলে কি ডিজাইনের ব্যালেন্সটা ঠিক থাকতো? মোটেও ব্যালেন্সটা ঠিক থাকতো না। তাহলে একটা ডিজাইন করতে গেলে দুইটা ভাগে ভাগ করে নিতে হবে, যে আমার ডান সাইডে কি থাকবে, আমার বাম সাইডে কি থাকবে, আমার ডান সাইডে কতটুকু লেখা থাকবে, আমার বাম সাইডে কতটুকু ছবি থাকবে বা লেখা থাকবে, যে দুই সাইডে সমানভাবে আমাকে আমার লেখাগুলোকে ভাগ করে দিতে হবে। এখন আমি যদি এক সাইডেই দেই, তাহলে আমার সেটা থাকবে না। এই যে দেখেন এই ডিজাইনটা একটু খেয়াল করেন, মিডিলে একজন, রাইট? সো সে কি করছে, ডানে দুইটা ছবি দিছে, বামে দুইটা ছবি দিছে। এখন এইটা যদি ব্যালেন্সটা যদি ঠিক না রাখে, সে যদি ডানে দুইটা দিত, বামে একটা ছবি দিত, অথবা বামে দুইটা দিত, ডানে একটা দিত, তাহলে কি ডিজাইনটা ভালো লাগতো? ডিজাইনটা আসলেই তখন ভালো লাগতো না, ডিজাইনটা আসলে তখন ফুটতো না। তার মানে আমরা যখন ডিজাইন করব, ডিজাইনের ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করব। আমি ডানে যদি দুইটা ছবি দেই, বামে দুইটা দিতে হবে, বা বা হচ্ছে ডানে একটা দিলে বামে একটা দিতে হবে, মানে ব্যালেন্সটা যেন ঠিক থাকে।
আমার ছবি আমার লেখা যেন সেম থাকে, আমাকে ঠিক সেইভাবেই ডিজাইন করতে হবে। আমার যদি ব্যালেন্স ঠিক না থাকে তাহলে আমার ডিজাইনটা ফুটবে না, ডিজাইনটা আসলে আমার প্রফেশনাল হবে না। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে কিভাবে আসলে ব্যালেন্সটা ঠিক রাখা যায়। ওকে, আমি যদি একটা আমাদের পিক্সেলের ডিজাইন দেখাই, দেখেন এখানে আমরা উপরে লেখা দিয়েছি তাই না? তাহলে উপরে যেহেতু লেখা দিয়েছি, নিচে আমরা কি দিছি? ছবি দিছি। কিসের জন্য? এটাকে ব্যালেন্স করার জন্য। তাহলে উপরে যদি আমার লেখা থাকে, নিচে থাকবে কি? ছবি। এবং ডানে বামে আমার কোনো জায়গার জন্য যেমন যথেষ্ট জায়গা ফাঁকা আছে, ঠিক তেমনি এই সাইডে আমার লেখা দেওয়া আছে, এই সাইডে একটা আবার আমি ডাল দিয়েছি, একটা ছবি দিয়েছি। আর আমি যদি এই সাইডে এই ডালটা না দিতাম তাহলে আমার ব্যালেন্সটা কি ঠিক হতো না। যেহেতু এদিকে আমি একটা গাছ দিচ্ছি, এদিকে একটা লেখা দিয়েছি, এইটাকে ব্যালেন্স করার জন্য আবার এইদিকে আমি একটা মৌচাকের একটা হচ্ছে ডাল দিয়েছি। কথাটা বুঝতে পারছেন? তার মানে আমাদের কি রাখতে হবে? ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আমি সব এলিমেন্টস যদি শুধু ডানেই দেই বামে ফাঁকা থাকে, অথবা শুধু বামে দেই ডানে ফাঁকা থাকে, তাহলে কিন্তু হবে না। ডিজাইনের মধ্যে যে লেখাগুলো থাকবে, যে ছবিগুলো থাকবে, এগুলোকে সমানভাবে বন্টন করতে হবে, সমানভাবে সাজাতে হবে, যাতে কোনো সাইডে বেশি না পড়ে যায়, এক সাইড যেন ফাঁকা না থাকে। তাহলে এই জিনিসটা অবশ্যই মেনটেন করে ডিজাইন করার চেষ্টা করবেন। এইটাকে আমরা বলছি ডিজাইনের ব্যালেন্স। বোঝা গেছে বিষয়টা? আমরা ব্যালেন্স বুঝতে পেরেছি সবাই? তাহলে আমরা যখন ডিজাইন শুরু করব আমরা কি করব? ব্যালেন্স মেনটেন করে ডিজাইন করব, ঠিক আছে? আমরা কখনোই এক সাইডে সব লেখা বা ছবি দিব না, যেই দিকে লেখা সেই দিকেই ছবি দেয়া যাবে না। লেখা থাকবে এক সাইডে, ছবি থাকবে আরেক সাইডে। লেখা থাকবে উপরে, ছবি থাকবে নিচে। ছবি থাকবে উপরে, লেখা থাকবে নিচে। ব্যালেন্স করে আমরা ডিজাইন শিখবো, ডিজাইন করব। এই ভুলটা আমরা কখনোই আর করব না। অন্যরা করলেও আমরা করব না, কারণ আমরা কি এখন জেনে গেলাম যে আমাদের ডিজাইনের মধ্যে প্রফেশনাল কাজের একটা বিষয় হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স ঠিক রেখে আমাদের ডিজাইন করতে হবে। ওকে, এবার আসেন হিরেচি। একদম নতুন একটা শব্দ, তাই না? অনেকে আজকে হয়তো প্রথম শুনলেন যে হিরেচি। হিরেচি জিনিসটা আবার কি? ডিজাইন শিখতে এসেছি আমি, এসব কিসের হিরেচি ব্যালেন্স, স্যার এগুলো কি বলছে? রাইট। আপনার কাছে হয়তো কোর্সটা মনে হচ্ছে যে শুধু মোবাইল দিয়ে অ্যাপ দিয়ে আমরা শিখবো, বাট আমি চাই আপনি ডিজাইনের একদম ভিতর থেকে জানেন। আপনি যেন ডিজাইনটা আপনি যেন নিজের মধ্যে নিয়ে নেন, ভেতর থেকে যেন আপনি জেনে বুঝে আপনি যেন ডিজাইন করেন, এটা আমি চাই। দ্যাটস ওয়াই আমি একদম খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে আলোচনা করছি। আমার কোনো প্রয়োজন ছিল না এই বিষয়গুলো আলোচনা করার। আমি সরাসরি অ্যাপসে গিয়ে আপনাদেরকে কয়েকটা ডিজাইন করে দেখাতে পারতাম। বাট আমি চাচ্ছি আপনারা একদম একটা জিনিস শিখবেন, যেন ভালো করে শিখতে পারেন, জেনে বুঝে শিখতে পারেন। ওকে, সো হিরেচি জিনিসটা আসলে কি? হোয়াট ইজ দ্য হিরেচি? সো হিরেচি জিনিসটা হচ্ছে, আমি একটু সহজ করে বলি, কোনো কিছুকে বা কোনো একটা এলিমেন্টকে বা কোনো অবজেক্ট, যেই অবজেক্ট গুলো আমরা ব্যবহার করব, সেই অবজেক্ট গুলোকে আসলে সংঘবদ্ধভাবে সাজানোটাই হচ্ছে হিউরেচি। একটু আমি এক্সাম্পল দিলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন হিউরেচি জিনিসটা। ওকে, এই যে এখানে আমরা হিরেচির একদম খুব ভালো একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। হিউরেচি জিনিসটা দেখেন, এই যে এখানে বিফোরটা দেখেন, এখানে হচ্ছে ওনার ছবি, আর এখানে হচ্ছে কি ওনার নাম, ওনার অ্যাড্রেস, ওনার ফোন নাম্বার। সো এই যে অনেকগুলো লেখা, অনেকগুলো অবজেক্ট বা অনেকগুলো এলিমেন্ট, একটা ছবি আছে, সাথে চারটা লাইনের লেখা আছে। তো এই চারটা লাইনকে আমরা যদি সংঘবদ্ধভাবে সুন্দর করে সাজাতে পারি, তাহলে এটা দেখতে কিন্তু আরো অনেক প্রফেশনাল হবে। মানুষ বা যারা ভিজিটর আছে বা যারা অডিয়েন্স আছে, তারা কিন্তু দেখেই পড়তে পারবে। আপনারা কিন্তু এখন এই ছবিটা দেখে কিছু কি পড়তে পারছেন? নিঃসন্দেহে আপনারা কোনো কিছুই পড়তে পারছেন না, কারণ এখানে হিরেচিটা আসলে ঠিক নাই। ভিজিটররা বা যারা সাধারণ ব্যবহারকারী, যারা আসলে আপনার কন্টেন্টটা দেখবে, যারা আসলে আপনাকে তো, আপনি আপনি তো ভালো ডিজাইনারদের জন্য ডিজাইন করছেন না, আপনি আপনার জন্য কিন্তু ডিজাইন করছেন না। আপনি ডিজাইন করছেন কার জন্য? সাধারণ যারা ব্যবহারকারী, যারা সাধারণ অডিয়েন্স, তারা কিন্তু আপনার কন্টেন্টটা দেখবে। সেই অডিয়েন্স শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, বিভিন্ন রকম অডিয়েন্স হইতে পারে। তো
তো আপনি তাদের কথা চিন্তা করে ডিজাইন করবেন। আপনি আপনার ভালো লাগতেছে এই কালারটা, আপনার কাছে খুব ভালো লাগতেছে এটা চিন্তা করে ডিজাইন কখনোই করবেন না। ডিজাইন চিন্তা করবেন যে অডিয়েন্স কিভাবে এটা নিবে, তারা কি আমাকে এটা পড়তে পারবে, তারা কি এটা দেখেই ফোকাসটা করতে পারবে, ওই ব্যাপারটা আপনারা চিন্তা করবেন। তো এখানে যেটা হয়েছে যে হিরেচিটা আসলে ঠিক নাই, এখানে ফোকাস করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না লেখাটা। বাট আমরা যদি এই জিনিসটা একটু দেখি, এই যে দেখেন জন স্মিথ, ওনার নামটা আমরা দেখেই বুঝতে পারছি যে এই ব্যক্তিটার নাম হচ্ছে জন স্মিথ। একই জিনিস একই জায়গা, কিন্তু দেখেন এখানে কিন্তু তার উপরে ফাঁকা জায়গা, সে চাইলে কিন্তু এখানে সুন্দর করে নামটা বড় করে হাইলাইট করে দিতে পারতো, বাট সে কিন্তু সেই কাজটা করে নাই। তার মানে কি আমাদের টেক্সট গুলোকে, লাইনগুলোকে হিরেচির মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করতে হবে। আমরা যদি উপস্থাপন করতে না পারি, তাহলে আমাদের যারা অডিয়েন্স আছে তারা আসলে আমাদের লেখাগুলো পড়তে পারবে না। এখন আমরা কিভাবে হিরেচি মেনটেন করব, কিভাবে ফুটায় তুলবো? আমরা চাইলে লেখার স্কেলটা বাড়িয়ে দিতে পারি, মানে সাইজটা বাড়িয়ে দিতে পারি। আমরা কালারটা সুন্দর করে একটা কালার কম্বিনেশন করে দিতে পারি। আমরা চাইলে এটার কন্ট্রাস্ট মানে ওই যে হাইলাইট করে দিতে পারি। আমরা চাইলে এখানে শেপ ইউজ করতে পারি। আমরা চাইলে টাইপোগ্রাফি আকারে একটু সুন্দর করে লিখেও দিতে পারি। তো হিরেচি মেনটেন করার বা ফোকাসটা মানুষের ধরে রাখার অনেক কৌশল আছে। আপনি একটা জিনিস সুন্দর করে উপস্থাপন করলে মানুষের ফোকাসটা ঠিক থাকবে। যেমনটা আপনারা কিন্তু এখন এই ডিজাইনটা দেখেই জন স্মিথ সবাই পড়তে পারছেন, বুঝতে পারছেন যে এখানে যার ছবিটা দেয়া আছে তার নাম জন স্মিথ। বাট আগের যে ছবিটা আমি দেখিয়েছি বিফোর, এইখানে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। তার মানে এখানে আসলে উপস্থাপনটা সঠিক হয় নাই। তো আমরা যখন একটা ডিজাইন করব, মাথায় রাখতে হবে আমার ডিজাইনটা যেন অডিয়েন্স দূর থেকে দেখে হলেও পড়তে পারে, আমার যেন ডিজাইনটা দেখে মানুষ বুঝতে পারে। আবার এমন কালারফুল এমন কিছু হিজিবিজি করা যাবে না যেটা আমি প্রথম দিকে দেখিয়েছি, তাহলে মানুষ আসলে কোনো কিছুই বুঝতে পারবে না। হিজিবিজি করা যাবে না, খুবই মিনিমালিস্ট সিম্পল ডিজাইন করার চেষ্টা করবেন। এই মিনিমালিস্ট সিম্পল ডিজাইনই আসলে মানুষ পছন্দ করে। যত খুশি তত কালার, যত খুশি তত ফন্ট দিয়ে ডিজাইন করলে সেইটা আসলে ভালো ডিজাইন হবে না, প্রফেশনাল ডিজাইন হবে না। সো হিরেসি জিনিসটা আমার মনে হয় না যে এর থেকে আর সহজ কোনো উদাহরণ আছে। আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আসলে হিরেসি জিনিসটা হচ্ছে সুন্দর করে লেখাগুলোকে হাইলাইট করা, লেখাগুলোকে আসলে উপস্থাপন করা, যাতে মানুষ পড়ে দেখে বুঝতে পারে। মানুষের মাঝে যেন আমার লেখাটা দূর থেকে দেখেই বুঝতে, আমি যদি এটা ছোটও করে দেই, আমি এখন জুম আউট করে দিয়েছি, তারপরেও আমার মনে হয় যে আপনারা সবাই জন স্মিথ লেখাটা পড়তে পারছেন। বাট পাশের বিফোরের যে জায়গাটা সেখানে আপনারা পড়তে পারছেন না। আমার মনে হয় যে আপনারা আসলে এখন পড়তে পারছেন না। তার মানে কি আমরা আফটার যে ছবিটা সেটা আমরা সবাই বুঝতে পারছি, অ্যাটলিস্ট নামটা আমরা দেখেই বুঝতে পারছি। সো এইটাই হচ্ছে মূলত হিরেচির ম্যাজিক। হিরেচিটা মেনটেন করে আপনি যদি ডিজাইন করতে পারেন, আপনার ডিজাইনটা মানুষ সহজেই গ্রাফ করবে, সহজেই বুঝতে পারবে লেখা, আপনার মেসেজটা আসলে পৌঁছাবে মানুষের কাছে। কি বুঝতে পেরেছেন সবাই হিরেচি? ক্লিয়ার নাকি ডাউট আছে? লাউড অ্যান্ড ক্লিয়ার, রাইট? ওকে, তাহলে কি আমরা পরেরটাতে যাব? ওকে, গুড। ওকে, সো আমরা তাহলে হিরেচি সবাই আই হোপ কমপ্লিট বুঝতে পেরেছি। এবার আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, আমরা হিরেচির পরে আমরা একটু পরের যেটা আছে আমরা সেইটাতে চলে যাব, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট তো আমরা সবাই জানি যে হিরেচি মেনটেন করেন আর সবকিছুই ঠিক করেন, অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে তো ডিজাইন তো এলোমেলো থাকবেই। সো অ্যালাইনমেন্টটা আমাদের সবার আগে মেনটেন করা জানতে হবে, যে অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে। একটু খেয়াল করেন, এই যে ডিজাইনটা একটু খেয়াল করেন, শেপ গুলোকে খেয়াল করেন, ধারণা করেন যে এগুলো আপনার শেপ, এগুলো আপনার লেখা, হোয়াট এভার। এটা লেখাও হতে পারে, শেপও হতে পারে। এখন কোনোটা আগে শুরু হয়েছে, কোনোটা পরে শুরু হয়েছে, কোনোটা মাঝখানে, কোনোটা ডানে, কোনোটা বামে, এভাবে যদি এলোমেলো ভাবে থাকে, তাহলে সেই ডিজাইনের মধ্যে আসলে প্রাণ থাকে না, সেই ডিজাইনটা দেখতে অ্যাট্রাকটিভ হয় না, নন প্রফেশনাল হয়ে যায়। বিকজ সহজেই মানুষ বুঝতে পারে যে এখানে অ্যালাইনমেন্টের ঝামেলা আছে, এখানে লেখাগুলো সোজা নাই, মানুষ আসলে তখন পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে না।
আপনি আমাদের বইয়ের কথা চিন্তা করেন, আমাদের বইয়ের লেখাগুলো যদি এলোমেলো করে দিত তাহলে কি আমরা পড়তে পারতাম? দেখবেন বইয়ের যে লাইনগুলো আছে একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয়। আমরা যখন খাতায় কলমে লিখি কি করি, স্কেল দিয়ে মার্জিন দেই, দিয়ে মার্জিন দিয়ে আমরা লিখি। কেন লিখি? যাতে আমার লেখাগুলো সোজা থাকে, অ্যালাইনমেন্ট গুলো যেন সোজা থাকে। তো সেম এই জিনিসটাও ডিজাইনে এসে আপনাকে করতে হবে। আপনাকেও এখানে এসে অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, এই যে অর্গানাইজ ভাবে সাজাতে হবে যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, ডানে বামে আমার যেন সোজা থাকে। আমি যখন যেখান থেকে শুরু করছি প্রথম লাইন, দ্বিতীয় লাইনটাও যেন আমার ঠিক সেখান থেকেই শুরু হয়। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের মাঝখানের গ্যাপগুলো যেন আমার সমান থাকে। তো প্রত্যেকটা গ্যাপ সমান রাখতে হবে, প্রত্যেকটার স্টার্টিং পয়েন্ট গুলো সমান রাখতে হবে। তাহলে আপনার ডিজাইনটার মধ্যে একটা প্রফেশনাল লুক চলে আসবে। সো এটা আমরা ছোটবেলা থেকেই শিখে আসতেছি যে আমাদের হাতের লেখা সোজা করতে হবে, হাতের লেখা সোজা করতে হবে। ঠিক সেম জিনিসটা আমরা ডিজাইনের ক্ষেত্রেও করব। ডিজাইনে যখন আমরা কোনো কিছু লিখবো, কোনো ছবি বা কোনো শেপ ব্যবহার করব, সেইটার অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে। যেটা আমি প্রথম ক্লাসে মানে টুলস পরিস্থিতিতে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে গ্রিড লাইন ইউজ করব। গ্রিড লাইন ইউজ করে আমরা চাইলে অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে পারি। ওকে, সো এইটা নিয়ে মনে হয় আমার বেশি কথা বলার প্রয়োজন নাই। আমরা সবাই যেহেতু অ্যালাইনমেন্টটা বুঝি, সো আমরা চেষ্টা করব যে আমাদের অ্যালাইনমেন্টটা যেন সবসময় ঠিক থাকে। এটা খুবই সিম্পল জিনিস, এটা নিয়ে গভীরভাবে বলার কিছু নাই। এই যে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শেপ যেন একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে অর্গানাইজ ওয়েতে সাজানো থাকে, এইটাকে আমরা বলছি মূলত অ্যালাইনমেন্ট। এখানে যদি আপনি খেয়াল করেন দেখেন প্রত্যেকটা শেপের মাঝখানের গ্যাপগুলো সমান। তার মানে কি এটাকে সুন্দর করে একটু অ্যালাইন করে সাজানো আছে, সারিবদ্ধভাবে এটাকে স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে। এখন আমি যদি সবার ছোটটা মাঝখানে দেই বা সবার শেষেরটা যদি আমি সবার প্রথমে দেই, তাহলে জিনিসগুলো কি হবে? এলোমেলো হয়ে যাবে। তো একটা ব্যালেন্স, একটা অ্যালাইনমেন্টের মধ্যে একটা সারিবদ্ধতা মানে ঠিক রাখতে হবে। তো এই অ্যালাইনমেন্টটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে মূলত আমাদের ডিজাইনটা এমনিতেই সুন্দর হয়ে যাবে। সো এইটা জিনিস একটু মনে রাখবেন, খুবই সহজ জিনিস। নিচে, উপরে, ডানে, বামে আপনি যেখানেই যা লাইন লিখতে চান বা যেখানেই আপনি শেপ দিতে চান সেগুলোকে একটা লাইনে অনুযায়ী সাজাবেন, একটা লাইন বরাবর যেন সেটা থাকে, সেই দিকটা ফলো করবেন। সেটা আপনার টেক্সট হতে পারে, এলিমেন্টও হইতে পারে, যেটাই হোক ডিজাইন করার সময় একটা লাইন ফলো করার চেষ্টা করবেন যাতে এই লাইন বরাবর আপনার সেগুলো শুরু হয়। বোঝা গেল বিষয়টা? তাহলে আমরা কি ফলো করব? সবসময় ডিজাইন করার সময় অ্যালাইনমেন্টের ক্ষেত্রে লাইন ফলো করব। একটা লাইন মেনটেন করে আমরা ডিজাইন করার চেষ্টা করব যাতে আমাদের পুরা লেখা এবং শেপ সবকিছুর লাইনটা যেন সোজা থাকে, অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে। তাহলেই আমাদের ডিজাইনটা একটা পারফেক্ট ডিজাইন হবে। তাহলে আমরা কয়টা শেষ করলাম? মনে আছে সবার? নাকি সব প্রথমের গুলো আবার ভুলে গেছেন? মানে এটা শিখতে শিখতে শুরুর গুলা সব মনে মনে মানে মনে নাই? তাহলে প্রথমে আমরা শিখছি কি? মনে আছে? নাই কারো মনে নাই, বুঝতে পারছি। আমরা কয়টা শিখলাম? তিনটা শিখছি না চারটা শিখছি বলেন তো দেখি? নাকি ঘুমায় গেছেন আবার? ডিজাইন শিখতে এসে ঘুমাইলে কিন্তু হবে না, মনে রাখতে হবে। কয়টা শিখছি আমরা? আমরা চারটা শিখলাম, চারটা। কন্ট্রাস্ট শিখছি, ব্যালেন্স শিখছি, হিরেচি শিখলাম, অ্যালাইনমেন্ট শিখলাম। চারটা শিখলাম আমরা। এবার আমরা শিখবো প্রক্সিমিটি। কি শিখবো? প্রক্সিমিটি। হোয়াট ইজ দ্য প্রক্সিমিটি? প্রক্সিমিটি জিনিসটা আসলে কি জিনিস? এটা খায় না মাথায় দেয়? ডিজাইনে এটার কাম কি? এইটা আপনাকে বুঝতে হবে। সো প্রক্সিমিটি জিনিসটা আসলে কি জিনিস? প্রক্সিমিটি বলতে আমরা কি বুঝি? অনেক সময় দেখবেন একটা ডিজাইনের মধ্যে আপনার যে ইনফরমেশন গুলো থাকবে বা যে এলিমেন্ট গুলো থাকবে বা যে অবজেক্ট গুলো থাকবে, তখন সেগুলোকে আলাদা আলাদা করে ফেলাটাই হচ্ছে প্রক্সিমিটি। তার মানে একটা ডিজাইনের মধ্যে আমার ইনফরমেশন থাকতে পারে, বিভিন্ন রকম এলিমেন্ট থাকতে পারে, অনেক রকম আমরা অবজেক্ট ইউজ করব। এই প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ভাবে সাজানোটাই হচ্ছে প্রক্সিমিটি। এখন এই প্রক্সিমিটিটা আমি কিভাবে বুঝাই? ধরেন আপনি 10টা কালারের নাম লিখছেন। আপনি কয়টা লিখছেন? 10টা কালারের নাম লিখছেন, ব্লু, রেড, ইয়েলো,
আপনার হচ্ছে সেখানে আবার আপনি কিছু শেপের নামও লিখছেন, সার্কেল, স্কোয়ার, রেক্টেঙ্গেল, আপনি সবগুলো এক সিরিয়ালে লিখছেন। এখন এক সিরিয়ালি সবগুলো লিখলে ভালো লাগবে, নাকি আমরা যদি একটু ওই যে ছোটবেলায় যেভাবে প্যারাগ্রাফ করে করে লিখতাম, আমাদের স্যাররা কি বলতো যে একবারে রচনা ওইভাবে না লিখে প্যারা প্যারা করে লেখো, তাহলে ডিজাইনটা তোমার মানে লেখাটা তোমার সুন্দর হবে, অডিয়েন্স পড়তে পারবে। সো এক লাইনে যদি আমি ব্লু, রেড, ইয়েলো, তারপরে স্কোয়ার, রেক্টেঙ্গেল, সার্কেল সবগুলো এক লাইনে লিখি, মানুষ আসলে খুঁজে বের করতে পারবে না কোনটা কি জিনিস, পড়তে অসুবিধা হবে। বাট আমি যদি সেটাকে ক্যাটাগরি ওয়াইজ করে দেই, প্রাইমারি কালার ব্লু, রেড, ইয়েলো, শেপ, রেক্টেঙ্গেল, সার্কেল, স্কোয়ার, মানে এরকম যদি আমি আলাদা আলাদা করে দেই, তাহলে মানুষ সেইটা কি ভালো করে বুঝতে পারবে। তার মানে আমার একটা ডিজাইনের মধ্যে যদি অনেকগুলো এলিমেন্টস একইভাবে থাকে, আমাকে সেটা আলাদা করে বুঝাতে হবে। আপনি একটু খেয়াল করেন, এই যে ছবিটা খেয়াল করেন, এই ছবিটার মধ্যে সবগুলো রাউন্ড শেপের মাঝখানে কি আবার ত্রিভুজাকৃতির যেই শেপটা আছে সেটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন এখান থেকে মানে সবগুলোর মধ্যে মাঝখানে ঢুকে গেছে, জিনিসটা দেখতে অসুন্দর লাগতেছে, রাইট? সো অনেকগুলো লেখার মাঝখানে আপনার যদি অন্যরকম আরেকটা লেখা ঢুকে যায়, তখন সেটা আসলে পড়া মুশকিল। তো আপনি যদি একটু ক্যাটাগরি ওয়াইজ সুন্দর করে এগুলোকে একটু সাজিয়ে দেন, অর্গানাইজ করে, তাহলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখন আপনি যদি ধরেন একটা ব্যানার বা পোস্টার ডিজাইন করতেছেন, সেখানে যদি লেখা থাকে যে আমরা কোর্সে কি কি শেখাবো, তারপর হচ্ছে আমাদের কাছে কেন কোর্সটি করবেন, এই কোর্সের বৈশিষ্ট্য কি কি, এগুলো যদি আপনি আলাদা আলাদা করে প্যারা করে লিখে দেন, তাহলে সেই জিনিসটা মানুষের পড়তে সুবিধা হবে। এখন ধরেন আপনি কোনো প্যারাই করেন নাই, কোর্সের বৈশিষ্ট্য, কোর্সে কি শেখানো হবে, কোর্সের হচ্ছে ভর্তি কবে হবে, সব কথা আপনি এক লাইনে লিখে দিলেন, তাহলে কি ডিজাইনটা সুন্দর হবে? কখনোই সুন্দর হবে না, মানুষ মূল মেসেজটা বুঝতে পারবে না। তার মানে আমাদের বুঝতে হবে আমাদের ডিজাইনের মধ্যে যখন আমরা কোনো কিছু লিখবো, সেটা যেন আমরা প্যারা করে লিখে দেই, বুলেট পয়েন্ট ইউজ করব। আমরা যখন ছোটবেলায় অনেক পয়েন্ট করে করে লিখতাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক ডিজাইনের ক্ষেত্রে এরকম যখন আমরা কোনো মেসেজ দিব, সেটাকে অর্গানাইজ ওয়েতে আমরা সাজাবো, আমরা প্যারা প্যারা করে সুন্দর করে দিব। একই ডিজাইনের মধ্যে আমার অনেক রকম ইনফরমেশন থাকতে পারে, সেই ইনফরমেশন গুলোকে আমাকে কি করতে হবে, প্রায়োরিটি অনুযায়ী সুন্দর করে আমাকে প্যারা প্যারা করে সাজাতে হবে। তার মানে সমজাতীয় জিনিসগুলোকে একটা গুচ্ছে আমাকে সারিবদ্ধ করে সাজাতে হবে, যাতে এক লাইনে সব লেখা না থাকে। প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা জিনিসকে আমাকে ক্যাটাগরি ওয়াইজ সাজাতে হবে। এইটাকেই বলছি আমরা মূলত প্রক্সিমিটি। জিনিসটা কি বোঝা গেছে কি বোঝা যায় নাই? তাহলে প্রক্সিমিটি বলতে আমরা কি বুঝলাম? প্রত্যেকটা ইনফরমেশনকে আমরা প্যারাগ্রাফের মতো করে আলাদা আলাদা ভাবে আমরা লিখবো, যাতে করে মানুষ আলাদা আলাদা ভাবে পড়ে বুঝতে পারে কোনটা ডিজাইনে কি কি শেখানো হবে সেইটা, আর কোনটা ডিজাইনের বৈশিষ্ট্য, দুইটা যেন আলাদা থাকে, এক লাইনে যেন পুরো লেখাগুলো না থাকে। তাহলে আপনি দেবেন। এখন আপনি কি কি সার্ভিস দেন, এই সার্ভিসগুলো তো আপনাকে প্যারা করে সুন্দর করে লিখতে হবে। আবার এই সার্ভিসের জন্য সার্ভিসের প্রাইস কত হবে সেটা আলাদা থাকতে হবে। কারণ আপনি সব লেখা যদি একটা প্যারাগ্রাফের মধ্যে লিখে দেন, তাহলে তো মানুষ আসলে মেসেজটা কি পড়তে পারবে না। তো ডিজাইনের মধ্যে এই যে পয়েন্টগুলো ধরে ধরে ডিজাইন করা, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে ডিজাইন করাটা অনেক ভালো, যাতে করে মানুষ পড়তে পারে, বুঝতে পারে, মূল মেসেজটা যেন মানুষের কাছে পৌঁছাতে পারে। তো আমরাও চেষ্টা করব ডিজাইন করার সময় এইটা মেনটেন করার জন্য, যাতে করে মানুষ আমরা যে মেসেজটা দিতে চাই সেটা যেন বুঝতে পারে। ক্লিয়ার? ওকে, এবার আসেন রিপিটেশন। আরেকটা প্রিন্সিপাল, আমাদের 6 নম্বর প্রিন্সিপাল, সেটা হচ্ছে রিপিটেশন। আমরা অনেক সময় এটাকে রিদমও বলি। তো রিপিটেশন বা রিদম, এইটা যেটা হয় যে অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক রিপিটেশন থাকবে, আমরা অনেকটা একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো শেপ নিব, তো সেইখানে যেন রিপিটেশনটা ঠিক থাকে। রিপিটেশনটা কিরকম একটু খেয়াল করেন, ডিজাইনের মধ্যে যদি একই এলিমেন্টস বা একই রকম অবজেক্ট থাকে বা একই রকম শেপ থাকে, সেটাকে বারবার ব্যবহার করাটাই হচ্ছে রিপিটেশন।
এখানে যদি আপনারা একটু ছবিটা খেয়াল করেন, আমার স্ক্রিনে তিনটা ছবি দেয়া আছে, বাট তিনটা কি একই সাইজের ছবি, একই রকম অবজেক্ট, যার কারণে এটাকে কি করা হয়েছে, একটার পর একটা দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে তাদের যে গ্যাপটুকু রয়েছে সেটা কিন্তু সমান রেখে এটাকে রিপিট করা হয়েছে। বাট তিনটা শেপের কালার বা তিনটা ডিজাইনের কালার কিন্তু তিন রকম দেওয়া হয়েছে, খেয়াল করেছেন? আর আমি যদি তিনটার কালারই সেম দিতাম তাহলে কিন্তু আমার ডিজাইনটা মানুষের চোখে পড়তো না, ফোকাস হতো না, কেমন একটু অড লাগতো। বাট যখন আমার তিনটা তিনটা কালারফুল, তখন জিনিসটা মানুষের চোখে ধরছে। সো আপনি যখন একই রকম অবজেক্ট বা একই রকম এলিমেন্ট ডিজাইনে ব্যবহার করবেন, বা একই রকম শেপ, তিনটা শেপ আপনার দেওয়া লাগতে পারে, এটা আমি পরে ডিজাইনে দেখাবো যে কিভাবে আমরা এই প্রিন্সিপাল গুলো ফলো করব। সো সেটা লেআউট হইতে পারে, ফন্ট স্টাইল হইতে পারে, শেপ হইতে পারে, হোয়াট এভার। তো একই রকম ফন্ট বা একই রকম কথা আমাদের তিনবার লেখা লাগতে পারে। So তখন তিনটা লেখাতে তিন রকম কালার ইউজ করাটা বেটার, যাতে তিনটাই হাইলাইট হয়, তিনটাই যেন মানুষ বুঝতে পারে। বা তিনটা শেপ ইউজ করলে তিনটা শেপের কালার যেন তিন রকম হয়, সেটার রিপিটেশনটা যেন ঠিক থাকে। বিশেষ করে দেখবেন ব্র্যান্ডিং ডিজাইনের ক্ষেত্রে রিপিটেশনটা খুবই হয়। আপনি যদি কি বলবো, আপনি যদি একটু নগদ, তারপরে হচ্ছে বিকাশ, এরপর রকেট, গ্রামীণ ফোন, এদের ডিজাইনগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু ব্র্যান্ডিং ডিজাইন। তারা কিন্তু একই ডিজাইন, একই কালার কি করে, সব ডিজাইনের ক্ষেত্রে রিপিট করে। সো ব্র্যান্ডিং এর জন্য রিপিটেশনটা খুবই ইম্পর্টেন্ট। সবসময় দেখবেন যে তারা সেম কালার ইউজ করে ডিজাইন করে। আপনি বিকাশের ব্যানারে, পোস্টারে কিন্তু একরকম কালার ছাড়া অন্যরকম কোনো কালার পাবেন না। তার মানে কি, তারা এই ডিজাইনটাকে, এই কালারটাকেই সমস্ত ডিজাইনের মধ্যে রিপিট করতেছে। সো ব্র্যান্ডিং ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই রিপিটেশনটা করতে হবে। এক একটা ডিজাইন এক এক রকম করলে তখন আর ব্র্যান্ডিংটা থাকে না। সো ব্র্যান্ডিংটা ঠিক রেখে আপনাকে কালার মেনটেন করতে হবে। আপনার ব্র্যান্ডের কালার যদি তিনটা হয়, আপনি তিনটা কালারই ইউজ করবেন। আপনার ব্র্যান্ডের কালার যদি দুইটা হয়, আপনি দুইটা কালার ইউজ করবেন। আপনার ব্র্যান্ডের কালার যদি একটা হয়, তাহলে আপনি সব জায়গায় একটা ইউজ করবেন। এখন আপনার ব্র্যান্ডিং কালার হচ্ছে তিনটা, আর আপনি ব্যবহার করতেছেন সবখানে একটা, তাহলে তো রিপিটেশন হলো না। অথবা আপনার ব্র্যান্ডিং কালার দুইটা, বাট আপনার ডিজাইনের মধ্যে কালার আছে কয়টা, একটা, এটাও রিপিটেশন হলো না। তো যদি ব্র্যান্ডিং কালার আপনার দুইটা হয়, আপনার ডিজাইনের মধ্যেও ওই দুইটা কালার থাকতে হবে। সামহাউ কোনো না কোনো ভাবে ওই দুইটা কালার আপনার ডিজাইনের মধ্যে রাখতে হবে, তাহলেই একটি ব্র্যান্ডিং ডিজাইন তৈরি হবে। আদারওয়াইজ আপনার ডিজাইনটা ব্র্যান্ডিং ডিজাইনে পরিণত হবে না। বিষয়টা বোঝা গেল? তাহলে ব্র্যান্ডিং ডিজাইনটার ক্ষেত্রে আমরা প্রথমে যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টকে আমরা চিন্তা বলবো যে আপনার কোনো ব্র্যান্ডিং কালার আছে কিনা। অনেক সময় দেখবেন অনেক পেজের, অনেক ব্র্যান্ডের কি নির্দিষ্ট কালার থাকে, কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের একটা ব্র্যান্ডিং কালার থাকে, তারা ওই কালার মেনটেন করে ডিজাইন করে। সো আপনিও চেষ্টা করবেন আপনার নিজের একটা ব্র্যান্ডিং কালার তৈরি করা। ধরেন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, আপনি নিজে সার্ভিস দিবেন, আপনার একটা বিজনেস পেজ থাকবে, আপনার নিজের লোগো থাকবে। আপনার ক্ষেত্রেও আপনি একটা ব্র্যান্ডিং কালার সিলেক্ট করে ওই কালার ইউজ করেই আপনি ডিজাইন করবেন আপনার পেজের কন্টেন্ট। তাহলে মানুষ সহজে ওই ডিজাইন দেখে বলতে পারবে, হ্যাঁ এইটা তো ওই ভাইয়ের পেজের ডিজাইন, এইটা তো হচ্ছে ওই আপুর ডিজাইন। ডিজাইন দেখেই, আপনার ব্র্যান্ড দেখেই বলে দিতে পারবে মানুষ। আমরা যেমন লোগো দেখলেই বলে দিতে পারি যে এটা ওই কোম্পানির লোগো, আমরা একটা ডিজাইন দেখলেই বলে দিতে পারি যে এইটা ওই কোম্পানির ডিজাইন। কেন বলতে পারি? কারণ ওই কালারের ডিজাইন আমরা যেখানে যাই সেখানেই দেখি, আমরা ওই ডিজাইন দেখতে দেখতে অভ্যস্ত, যার কারণে ওই কালারটা আমাদের একদম ব্রেনের মধ্যে ঢুকে গেছে। একটা বিকাশের কালার, একটা গ্রামীণ ফোনের কালার, ওরা কি করছে, রিপিটেশন করতে করতে আমাদের একদম ব্রেনের ভিতর কালারটা ঢুকাই দিছে। ওই কালার দেখলেই আমরা বুঝে যাই যে এটা বিকাশের দোকান, এটা নগদের দোকান। তো এইটাই হচ্ছে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে খেলা, যে রিপিটেশন করতে হবে। ব্র্যান্ডিং কালার যেটা থাকবে, আপনার ডিজাইনটা ওই কালারেরই হইতে হবে। যত বেশি পারেন ওই সেম কালারের ডিজাইন আপনি করতে থাকেন আপনার পেজের জন্য, তাহলে আপনার পেজটা ব্র্যান্ডিং এ তৈরি হবে। আপনি এক এক দিন এক এক রকম কালার ইউজ করলে মানুষ আপনাকে চিনবে না, আপনার কখনোই ব্র্যান্ড হবে না।
তো ব্র্যান্ডিং যারা বোঝে, যারা ব্র্যান্ডিং করতে জানে, তাদের বড় বড় ব্র্যান্ড গুলোর দিকে খেয়াল করেন, চিন্তা করেন, মিলাতে পারবেন। দেখবেন তাদের কালার গুলো সেম, তাদের ব্যাগ, তাদের লিফলেট, তাদের পোস্টার, তাদের ব্যানার, সব জায়গাতে একটাই কালার, ওই ব্র্যান্ডিং কালার। তো আমরাও ডিজাইন করার সময় কি মেনটেন করব? ব্র্যান্ডিং কালার মেনটেন করে ডিজাইন করব, রিপিটেশন করব। যেই কোম্পানির যেই কালার থাকবে ওই কালারেরই সমস্ত ব্যানার, পোস্টার, লিফলেট তৈরি হবে। মনে হয় বুঝতে পারেন নাই, নাকি বুঝতে পারছেন? আমি বুঝাইতে পারি নাই নাকি আপনারা বুঝতে পারেন নাই? রিপিটেশন কি আমরা বুঝতে পারছি সবাই? কোনো ডাউট আছে? ক্লিয়ার? ওকে, গুড। সো আমরা রিপিটেশনটাও বুঝে গেছি। আই হোপ আমরা যখন ডিজাইন করব এই রিপিটেশন মেনে আমরা একটা ব্র্যান্ডের জন্য ডিজাইন করব। কখনোই হরেক রকম কালার দিয়ে আমরা ডিজাইন করব না। আমরা সবসময় একই রকম ডিজাইন দিয়ে আমরা, মানে একই কালার বা একই রিদম ঠিক রাখবো, রিদমটা যেন ঠিক থাকে। মানুষ যেন আমার ডিজাইন দেখেই বলে দিতে পারে যে হ্যাঁ ওইটা ওই কোম্পানির ডিজাইন। তো এই রিদমটা ঠিক রাখতে হবে, এই রিপিটেশনটা ঠিক রাখতে হবে। তো এটাকে আমরা বলছি রিদম বা রিপিটেশন, যেটা আপনারা দেখলে মানে ডিজাইন দেখলেই বলে দিতে পারবেন যে হ্যাঁ এটা ওই কোম্পানির ডিজাইন। ওকে, এবার আসেন 7 নম্বর, আমি লাস্ট একটা প্রিন্সিপাল বলবো, সেটা হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে কি? হোয়াইট স্পেস মানে কি? সাদা জায়গা। এখানে হোয়াইট স্পেস বলতে আমরা বুঝাচ্ছি ফাঁকা জায়গা। একটা ডিজাইনের মধ্যে যথেষ্ট ফাঁকা জায়গা রাখতে হবে। আমি যদি পুরা ডিজাইনটা একদম লেখা আর ছবি দিয়ে ভরে ফেলি, তাহলে ওই যে প্রথমে আমি যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখালাম হিজিবিজি বলেছেন, ঠিক ওই রকম হিজিবিজি হয়ে যাবে। তো হিজিবিজি ডিজাইন করা যাবে না। ডিজাইন করতে হবে একদম মিনিমালিস্ট, একদম প্রফেশনাল। ডিজাইনের মধ্যে যত কম লেখা দিয়ে আপনার মূল মেসেজটা পৌঁছাতে পারবেন মানুষের মাঝে, সেই ডিজাইনটা ততই ভালো হবে। চেষ্টা করবেন ডিজাইনে যত কম কথা দিয়ে সাজানো যায়। অনেক ডেসক্রিপশন, বর্ণনা এসব ডিজাইনের মধ্যে দেওয়া যাবে না। 10 কথার এক কথা থাকবে আপনার ব্যানারে। যত শর্ট ওয়েতে মূল মেসেজটা দেয়া যায়, ঠিক সেই চেষ্টাটাই করতে হবে। এখানে যদি আপনি ডিজাইনে খেয়াল করেন, দেখেন এখানে যথেষ্ট হোয়াইট স্পেস আছে। এই যে এই জায়গাটা পুরোটাই ফাঁকা সে রেখেছে। কেন রেখেছে? সে চাইলে তো এখানে আরো লেখা দিতে পারতো, আরো ছবি দিতে পারতো, পারতো না? অবশ্যই পারতো। কিন্তু দিলে কি হতো? তার মূল মেসেজটা মানুষ পড়তে পারতো না, এলোমেলো হয়ে যেত। বাট এই ডিজাইনটা দেখে আমরা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আমরা লাইনটা পড়তে পারছি, মেসেজটা আমরা পড়তে পারছি। তো এখানে এই যে আমরা দেখলাম যে ডিজাইনের যে প্রিন্সিপাল গুলো, হাইলাইট পার্ট, সে হাইলাইট অ্যাপ যে কথাটা, এটাকে সে হচ্ছে একটু ব্র্যান্ডিং কালার দিয়েছে, যাতে করে এটা কি হয়, একটু হাইলাইট হয়। কন্ট্রাস্টটা সে ঠিক রেখেছে। সে এখানে অ্যালাইনমেন্ট ঠিক রেখেছে। দেখেন লোগো যেখানে শুরু হয়েছে, লোগোর সাথে ওয়েবসাইট পরের লাইন, অ্যালাইনমেন্ট একদম লাইন বরাবর সোজা, অ্যালাইনমেন্ট ঠিক আছে। তার হিরেচি ঠিক আছে, গ্যাপটা সে ঠিক রেখেছে। এবং একপাশে ছবি একপাশে লেখা, যেটা আমি বলেছি ব্যালেন্সের ক্ষেত্রে, ব্যালেন্সটা সে ঠিক রেখেছে। তার মানে এইটা এইটা হচ্ছে একটা প্রফেশনাল ডিজাইন, যেখানে আপনার প্রিন্সিপালের প্রত্যেকটা প্রিন্সিপাল ঠিক থাকবে, সেখানে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, সেখানে ব্যালেন্স ঠিক থাকবে, সেখানে কন্ট্রাস্ট ঠিক থাকবে, সেখানে ওয়াইড স্পেস থাকবে। সো সবকিছু ঠিক থাকলেই একটা ডিজাইন তখন প্রফেশনাল মানের একটা ডিজাইন তৈরি হয়। আপনি মোবাইল দিয়ে ডিজাইন করেন আর কম্পিউটার দিয়ে ডিজাইন করেন, নিয়ম কিন্তু সেম, এই জিনিসগুলো কিন্তু সেম। এই জিনিসগুলো যদি আপনি জানেন, বুঝেন, তাহলে আপনি মোবাইল দিয়েও অনেক সুন্দর সুন্দর প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারবেন। আর যদি না জানেন, তাহলে কি করবেন? ওই যে প্রথম দিকে যেরকম হিজিবিজি এলোমেলো জগা খিচুড়ি তৈরি করছেন, সেরকমই তৈরি করতেন। সো এই জগা খিচুড়ি মার্কা ডিজাইন আমি শেখাইতে চাই না। আমি চাই আপনারা জেনে বুঝে একটা প্রফেশনাল ডিজাইন তৈরি করেন, যাতে করে মানুষ অ্যাটলিস্ট আপনাদের ডিজাইনটা দেখে প্রশংসা করে। তো এই চেষ্টাটা করবেন। ওকে, তো এইখানে আমরা হোয়াইট স্পেস রাখবো। তার মানে হচ্ছে একটা ডিজাইনের মধ্যে চেষ্টা করতে হবে যাতে মানে যতটুকু কম কথা দিয়ে ডিজাইনটা করা যায়, অন্যরকম অজৈরা কথা দেওয়ার থেকে ফাঁকা জায়গা রাখা অনেক ভালো, যাতে মানুষ লেখাটা দেখে বুঝতে পারে। তো এই অনেক কথা দিয়ে কখনোই ভরাবেন না।
লেখার মাঝখানে লেখার সাইডে যেন জায়গা থাকে, উপরে নিচে যেন জায়গা থাকে, সেই দিকটা খেয়াল রাখবেন যাতে মানুষ আপনার মূল মেসেজটা পড়তে পারে। এখন অনেক ডিজাইন আছে যেখানে দেখবেন যে পুরা ডিজাইনের মধ্যে লেখা দিয়ে সে একদম ভরায় ফেলছে, সো মূল মেসেজটা তখন আর বোঝা যায় না। ওকে, ইউনিটি, এইটা 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 হচ্ছে ওই যে যেটা বললাম যে রিপিটেশন, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ব্র্যান্ডিং কালার মেনটেন করা, সেই জিনিসটা এটা তো আমরা দেখলাম। আবার ইউনিটি একই জিনিস, ইউনিটি বলতেই এই যে ব্র্যান্ডিং কালার, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ব্র্যান্ডিং এর একটা ছোঁয়া থাকবে, কোনো না কোনো ভাবে হলেও সে আপনার ডিজাইনের মধ্যে ওই ব্র্যান্ডিং কালারটাকে রাখতে হবে। সো আশা করি হোয়াইট স্পেসটা বুঝতে পারছেন। এই যে আরেকটা আমি হোয়াইট স্পেসের আপনাদের দেখাই। দেখেন এখানে কিন্তু নিচে যথেষ্ট জায়গা আছে, উপরেও যথেষ্ট জায়গা আছে, শুধু সে মাঝখানে ছবি দিয়ে টেক্সট দিয়ে উপরে নিচে জায়গাটা ফাঁকা রেখেছে। এর কারণ কি? এই যে হোয়াইট স্পেস যেটা আমি বললাম যে এইটা থাকলে কি হয়, ডিজাইনটা একটা নিড অ্যান্ড ক্লিন লুক আসে। মানে হোয়াইট স্পেস থাকলে ডিজাইনের মধ্যে একটা মিনিমালিস্ট একটা লুক চলে আসে, একটা প্রফেশনাল একটা সুন্দর লুক চলে আসে, মানুষ আলাদাভাবে সেটাকে গুরুত্ব দেয়। মানুষ ওই ডিজাইনটার দিকে মানুষ আসলে মানে ভালো করে তাকায়, যে সৌন্দর্যটা তখন বৃদ্ধি পায়। সুন্দর পরিষ্কার দেখা যায়, মানে ডিজাইনটা একটা কি বাড়িয়ে, মানে সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। এক কথায় ডিজাইনটা হবে খুব সুন্দর পরিষ্কার, নিড অ্যান্ড ক্লিন, দেখতে অনেক সুন্দর লাগবে। এবং আপনার যে মূল মেসেজ বা ইনফরমেশনটা সেটা একদম ভালোভাবে মানুষ বুঝতে পারবে। তো এই হোয়াইট স্পেস রাখার জিনিসটাই হচ্ছে মানুষ যেন আপনার মূল মেসেজটা ভালো করে বুঝতে পারে। এখন সে চাইলে তো উপরে নিচে আরো লেখা দিতে পারতো, জায়গা তো আছেই। তো জায়গা আছে তার মানে যে আপনাকে অনেক কিছু দিতে হবে, লিখতে হবে, বিষয়টা এরকম না। সরি। সো এই জিনিসটা সবাই মনে রাখবেন যে ডিজাইনটা যেন আপনার হোয়াইট স্পেস থাকে। আর যখনই আপনার হোয়াইট স্পেস থাকবে তখনই কিন্তু আপনার ডিজাইনটা একদম সিম্পল, মানে সিম্পল ডিজাইন হবে, সিম্পলিসিটিটা বজায় থাকবে। সিম্পলিসিটিটা এটাও কিন্তু একটা ডিজাইনের প্রিন্সিপাল। আপনার ডিজাইনটা যেন নিড অ্যান্ড ক্লিন থাকে। যারা ইউজার আছে, যারা কাস্টমার আছে, যারা আমাদের অডিয়েন্স আছে, তাদের যেন বোধগম্য হয়, তারা যেন সবসময় সহজভাবে লেখাটা বুঝতে পারে, পড়তে পারে। এই জিনিসটাও আপনার চিন্তা করতে হবে। সবসময় আমি তো বলেছি যে যারা আমাদের ইউজার, যারা আমাদের অডিয়েন্স, মূল অডিয়েন্স, তাদের কথাটা সবার আগে চিন্তা করতে হবে যে আমার সাধারণ মানুষ, আমার স্টুডেন্ট, আমার সিনিয়র জুনিয়র সবাই যেন আমার লেখাটা পড়ে বুঝতে পারে। সো ওই অনুযায়ী কিন্তু আমাকে ডিজাইন করতে হবে। আমি আমার জন্য ডিজাইন করব না, আমি আমাদের অডিয়েন্সের জন্য ডিজাইন করব, যাতে করে সবাই সহজেই বুঝতে পারে, দেখতে পারে, পড়তে পারে। এজন্য ডিজাইনটা হবে কি একদমই সিম্পল, সহজ কথায়। আপনি যত বড় বড় ব্র্যান্ডের দিকে তাকান, দেখবেন তাদের লোগোগুলো একদম সিম্পল, জাস্ট একটা টেক্সট দিছে, জাস্ট একটা কালার ছোট্ট করে নাম লিখছে। সো কেন এত সহজ করছে তারা? যাতে সব ধরনের মানুষ তাদের ওই কোম্পানিটাকে চিনতে পারে, বুঝতে পারে। তারা হচ্ছে দেখবেন তারা তো চাইলে অনেক মানে মাল্টি কালার ইউজ করে ডিজাইন করতে পারতো, বাট তাদের ডিজাইন গুলো দেখবেন একদম সহজ সিম্পল ডিজাইন। যত বড় ব্র্যান্ড, যত বড় কোম্পানি, তাদের ডিজাইন গুলো ততই সহজ, ততই মানে ইজি। তাদের লোগো গুলো দেখবেন খুবই সহজ লোগো, ছোট্ট একটা কথা লিখে দিছে। এইটাই হচ্ছে ট্রিক্স। ডিজাইন যত সিম্পলিসিটি থাকবে ডিজাইনের মধ্যে, ডিজাইন যত সিম্পল হবে, অডিয়েন্স তত বেশি সেই ডিজাইনটা গ্রাপ করতে পারবে, সেই ডিজাইনটা বুঝতে পারবে। যখন অডিয়েন্স ডিজাইন বুঝতে পারবে, ডিজাইন পড়তে পারবে, একজন ডিজাইনার হিসেবে আপনার তখনই হচ্ছে সার্থকতা। আপনি একটা অনেক সুন্দর ডিজাইন করলেন, একটা মানে ফাটাফাটি একটা ডিজাইন করছেন, কিন্তু কোনো অডিয়েন্স সেটা পড়তেই পারলো না, বুঝতেই পারলো না। আপনি এমন একটা স্টাইলিশ ফন্ট ইউজ করছেন, মানে কি বলবো, যে এত সুন্দর একটা স্টাইলিশ ফন্ট, দেখতেই ভালো লাগে, কিন্তু অডিয়েন্স ওই লাইনটা, শব্দটা বুঝতেই পারলো না, উচ্চারণই করতে পারলো না, বানানটা ধরতেই পারলো না। তাহলে ওই ডিজাইনের কি কোনো মূল্য আছে? সো একটা অডিয়েন্স যদি আপনার ওই লাইনটা পড়তেই না পারে, তাহলে তো ওই আপনি অ্যাজ এ ডিজাইনার ব্যর্থ। আপনার ওই ডিজাইনের কোনো সার্থকতা নাই। আপনি কষ্ট করে একটা সুন্দর ডিজাইন করছেন, কিন্তু মানুষ সেটা পড়তেই পারলো না, বুঝতেই পারলো না। সেক্ষেত্রে আপনার একদম শ্রমটা বৃথা চলে যাবে। এজন্য অনেক সুন্দর স্টাইলিশ তৈরি করার দরকার নাই, সিম্পল ডিজাইন করবেন যাতে মানুষ সহজেই
আপনি যে মেসেজটা দিতে চান সেটা যেন বুঝতে পারে। আপনার যার জন্য আপনি ডিজাইন করতেছেন, আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টটা যেই মেসেজটা দিতে চায় তার টার্গেটেড অডিয়েন্স যেন সেই মেসেজটা বুঝতে পারে, এইটা চিন্তা করবেন। কখনোই আপনি নিজের জন্য ডিজাইন করবেন না, ডিজাইন করবেন আপনার ক্লায়েন্টের জন্য, আপনার অডিয়েন্সের জন্য, ওই ক্লায়েন্টের অডিয়েন্সের জন্য। তাহলে আপনার জন্য ডিজাইন করাটা সহজ হয়ে যাবে। তো আশা করি আজকের ক্লাসে আমরা যেই ডিজাইনের প্রিন্সিপাল গুলো বা মূল নীতিগুলো জানলাম, যতটুকু জেনেছি আমরা মানার চেষ্টা করব, এগুলো মেনে আমরা পরবর্তীতে ডিজাইন করার চেষ্টা করব। যদি সামহাও কারো আমার কথা বা আমার এই বিষয়গুলো বুঝতে প্রবলেম হয়, আপনারা একটু ভিডিওটা রিপিট দেখে নেবেন, অথবা এই টপিকগুলো নিয়ে আপনারা একটু রিসার্চ করতে পারেন। ডিজাইনের ক্ষেত্রে রিসার্চ, যে যত বেশি রিসার্চ করবেন সে তত বেশি বুঝতে পারবেন, তার ডিজাইন তত সুন্দর হবে। তো রিসার্চ অবশ্যই করতে হবে। আমি আমার জায়গা থেকে যথেষ্ট যথেষ্ট চেষ্টা করেছি সহজভাবে আপনাদেরকে বোঝানোর। আমি কতটুকু বোঝাতে পেরেছি আই এম নট শিওর, বাট আমি ট্রাই করেছি যাতে আপনারা ডিজাইনের মূল প্রিন্সিপাল গুলো জানেন, যাতে পরবর্তীতে আমাদের জার্নিতে, আমাদের ডিজাইন জার্নিতে যেন আমরা সেম ভুলগুলো আর না করি। আমরা যেন জিনিসগুলো জেনে বুঝে ডিজাইনগুলো করি, সবার ডিজাইনগুলো যেন সুন্দর হোক, আমি সেই প্রত্যাশায় করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস থেকে আমরা লোগো ডিজাইনের মাধ্যমে আমরা ডিজাইনিং সেক্টরে ঢুকে যাব বা আমরা ডিজাইন শুরু করব। তো আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।